পাকিস্তানে পরমাণু হামলার পরিকল্পনা করতেছে ভারত। ইতিমধ্যে রাশিয়া তারা তাদের নাগরিকদেরকে সতর্ক করেছে পাকিস্তান সফরের ব্যাপারে। এটা যে শুধু রাশিয়া তা নয়, এটা আমেরিকাও করতেছে। এমনকি পৃথিবীর অন্যতম পরাশক্তিগুলো পাকিস্তান থেকে তারা তাদের নাগরিকদেরকে সরিয়ে নিচ্ছে। তার মানে তারা কি কিছু আঁচ করতে পেরেছে? ভারত কি শুরুতেই মোক্ষম সে অস্ত্র, পারমাণবিক অস্ত্রটাই খেলবে? পাকিস্তান কি সেই প্রস্তুতি নিচ্ছে? পাকিস্তান চুপচাপ বসে আছে? চায়না বা কি করবে পাকিস্তানকে রক্ষায়? চায়না কি তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো মোতায়েন করবে? সব জানতে পারবেন আজকের ভিডিওতে। তবে এটা ঠিক যে একটা পরমাণু যুদ্ধ হতে যাচ্ছে। এ বিশ্ব জাপানের পর দ্বিতীয়বারের মতো পরমাণু যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে। তার আগে আমরা জেনে রাখি কার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে। এর মধ্যে পাকিস্তানের কাছে মোট 165টি পরমাণু অস্ত্র রয়েছে, ভারতের কাছে 160টি পারমাণবিক অস্ত্র রয়েছে। পৃথিবীর সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে, প্রায় 7,556টির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে। এরপর আমেরিকা রয়েছে, চায়না রয়েছে, ব্রিটেন রয়েছে, ইসরায়েল রয়েছে। ভারত ও পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়েই কথা হচ্ছে। আমেরিকার বিশেষজ্ঞরা জানিয়েছে 2025 সালের মধ্যেই ভারত ও পাকিস্তানের মধ্যে সেই প্রলয়নকারী ভয়ঙ্কর পরমাণু যুদ্ধ হবে। ভারত ও পাকিস্তানের এই পরমাণু যুদ্ধের মোটামুটি অনেকেই আঁচ করতে পেরেছে, কারণ ভিতরে ভিতরে প্রস্তুতি, একই সাথে কূটনৈতিক হিসাব সব তৈরি করতেছে। অঙ্কের এক সমীকরণ তৈরি করেছে নরেন্দ্র মোদী প্রশাসন। সেই অঙ্কে এবার পাকিস্তান কি ফেল করবে, নাকি পাকিস্তান পাল্টা অঙ্ক কষে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানাবে? ইতিমধ্যে পাকিস্তানের ট্রাম্প কার্ড ইমরান খানকে মুক্তি দিতে যাচ্ছে পাকিস্তানের সরকার। আর এতে করে সর্বদলীয় সরকার গঠনের ব্যাপারে শাহবাজ শরীফ নতুন এক সমীকরণ তৈরি করতেছে। পাকিস্তান খুব প্ল্যান মাফিক তারা তাদের গেমকে পরিচালনা করতেছে। অবশ্যই এই প্ল্যান পাকিস্তানের নয়, এই প্ল্যান চায়নার। রাশিয়া কোন পক্ষে যাবে, ভারত নাকি পাকিস্তানের পক্ষে? কারণ আমেরিকা তো সরাসরি ভারতের পক্ষ নেবে। তাই ভারত আমেরিকা যে পথে হাঁটবে সেই পথে কি রাশিয়া হাঁটবে? ইমরান খানকে মুক্তি দেওয়ার সাথে সাথে সমীকরণ পাল্টে যাবে। কারণ মিস্টার পুতিনের ইমরান খানের চাইতে বড় বন্ধু কখনোই মোদি নয়। পাকিস্তানের কাছে মোট সৈন্য সংখ্যা 17,40,000। এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা আছে 6,58,000-এর মতো। আছে মোট সংরক্ষিত রিজার্ভ যেটা বলে, সে সৈন্য সংখ্যা 5 লাখের মতো। তো পাকিস্তান যেহেতু পাশাপাশি রাষ্ট্র, সেখানে ট্যাঙ্কের একটা বিশাল খেলা জমে উঠবে। কার কাছে কতগুলো ট্যাঙ্ক রয়েছে? পাকিস্তানের কাছে সর্বমোট 3,722টির মতো ট্যাঙ্ক রয়েছে। প্রক্ষান্তরে ভারতের কাছে ট্যাঙ্কের সংখ্যাটা কিছুটা কম। বিমানের ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে ভারতের যুদ্ধ বিমানের সংখ্যাটা বেশি। তবে পাকিস্তান মোক্ষম কিছু যুদ্ধ বিমান তারা তাদের কালেক্টে রেখেছে। তার মধ্যে অন্যতম চায়নার J-35 পঞ্চম প্রজন্মের একটি স্টিল ফাইটার যুদ্ধ বিমান। যদিও ভারতের কাছে রয়েছে রাফায়েল, কখনোই পঞ্চম প্রজন্মের নয়। তবে পাকিস্তান নতুন একটা গেম তৈরি করেছে, বোমারু বিমান। সম্ভবত খুব গোপনে, অতীব গোপনে এই বোমারু বিমান পাকিস্তান তারা তাদের সামরিক বহরে যুক্ত করতে যাচ্ছে, যা ভারতের জন্য নতুন এক সমীকরণ তৈরি করবে। ভারত কি এই বোমারু বিমানকে উড়াতে পারবে, নাকি S-400-এর শক্তি ক্ষমতা শেষ হয়ে যাওয়ার পর সর্বশেষ পাকিস্তান তার বোমারু বিমানকে ভারতে পাঠাবে? চায়না ইতিমধ্যে পাকিস্তানকে যে বোমারু বিমানের অফার করেছে সেটিকে প্রস্তুত করেছে। ধারণা করা হচ্ছে পাকিস্তান আপাতত একটি বোমারু বিমান পেতে যাচ্ছে। একটি বোমারু বিমান, এর মধ্যে হাজার হাজার বোম মোতায়েন থাকবে, অধিকাংশই থাকবে পরমাণু অস্ত্র। তার মানে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রের কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই অস্ত্রকে ছোট পরিসরে বোমারু বিমানের মাধ্যমে ভারতের বিভিন্ন অংশে, বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিবে। তামা তামা হয়ে যাবে ভারত। কথাগুলো যতই সহজ মনে করতেছি, আসলে ব্যাপারটা সহজ নয়। কারণ ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ডেঙ্গিয়ে পাকিস্তান তার বোমারু বিমানকে অতি সহজেই ভারতে পাঠাবে, এমন ধারণা সবার জন্য ভুল, কিঞ্চিত ভুল। কারণ ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমান বিশ্বের অন্যতম একটি
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। S-400 এমন একটা মিসাইল সিস্টেম যে কোনো যুদ্ধযানকে মুহূর্তের মধ্যে আকাশে শনাক্ত করতে পারে এবং টার্গেটে হিটও করতে পারে। আর টার্গেটে হিট করার ক্ষেত্রে S-400 প্রায় 100% সফল। তবে পাকিস্তান এটা ভালো করে জানে S-400 কি করতে পারে। S-400 এর রাডারকে জ্যামিং করার জন্য সেই জ্যামিং সিস্টেম নেটওয়ার্ক ইতিমধ্যে পাকিস্তান রপ্ত করেছে চায়নার কাছ থেকে। তার মানে শেয়ারের উপর সোয়াশের, ট্রাম্প কার্ডের উপর ডাবল ট্রাম্প কার্ড। ভারত ও পাকিস্তান যুদ্ধে কে জয়ী হবে যদি এই মুহূর্তে যুদ্ধ বেঁধে যায়? অনেক বিশ্লেষক মনে করতেছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা সবচেয়ে বেশি। আগামী 48 ঘন্টার মধ্যে যদি যুদ্ধ না হয় তাহলে এক্ষেত্রে এটা ধরে নিতে হবে ভারত ও পাকিস্তানের যুদ্ধ এবার হচ্ছে না, কারণ টান টান উত্তেজনা আগামী 48 ঘন্টা। এরপর হয়তো কোনো একটা পক্ষ এগিয়ে আসবে উভয় রাষ্ট্রকে একত্রিত করার জন্য, কিংবা তাদেরকে আলোচনার টেবিল দিয়ে বসার জন্য। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার ইন্ধনদাতা বলা হচ্ছে ভারতকেই। ভারত তার রয়ের মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের জাতীয় দৈনিক দ্য ডন এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। পাকিস্তানের জিও নিউজ তারা এই বিষয়ে প্রতিবেদন এবং ভিডিও আকারে প্রকাশ করেছে, যার ফলে মোটামুটি এটা প্রমাণিত যে পেহেলগামের ঘটনা এটা ভারত করেছে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে পেহেলগামের ঘটনার সুষ্ঠু তদন্ত চায় তারা। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প নাকি পাকিস্তানের শাহবাজ শরীফকে টেলিফোন করে জানিয়েছে ভারতকে থামাও, তা না হলে পাকিস্তান পুরো ছাই হয়ে যাবে। অথচ এই ধরনের কোনো বক্তব্যই ট্রাম্প প্রশাসন দেয়নি। আর এটা কোনো কূটনৈতিক ভাষা নয়, জিও পলিটিক্সের কোনো ভাষা নয়। ভারত আন্দাজি আজগবি মিথ্যা তথ্য প্রকাশ করতেছে। কোনো কূটনৈতিক কোনো রাষ্ট্রপ্রধান কখনোই বিস্তারিত কথা বলে না, তারা কোনো বক্তব্যের ইঙ্গিত দিয়ে থাকেন। এরপর বিশ্লেষকরা সেটা ভেঙে ভেঙে নানামুখী ব্যাখ্যা তৈরি করেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট সংঘাত রীতিমতো আরো দাউ দাউ করে চলতেছে। এই সংঘাতের পিছনে ভারত এখন নতুন করে এই যুদ্ধের মোড় বাংলাদেশের দিকে ঘুরিয়ে দিচ্ছে। যদিও ভারতের কর্তা ব্যক্তিরা বাংলাদেশ নিয়ে তেমন একটা ভাবতেছে না, কিন্তু ভারতের মিডিয়া, প্রথম কলকাতা থেকে শুরু করে অন্যান্য যে গণমাধ্যমগুলো, তারা এটা স্পষ্টভাবে বাংলাদেশের দিকেই এই যুদ্ধটাকে নিয়ে আসার চেষ্টা করতেছে। বাংলাদেশকে তারা টার্গেট করতেছে। এটা আমাদের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধে আমাদেরকেও প্রস্তুতি নিতে হবে। আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তিনি এটা খুব ভালো করে বুঝতে পেরেছেন জিও পলিটিক্স কি এবং এর পরিস্থিতি, এর হিসাব, এর অঙ্কের ফলাফল কোন দিকে যাবে। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ভারত কখনোই মুসলমানদের বন্ধু নয়। ভারতের মূল টার্গেট রাম রাজত্ব কায়েম করা। এটা ভারত গত প্রায় 20 বছর ধরে চেষ্টা করতেছে রাম রাজত্ব কায়েম করা। তার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে 15 বছর ক্ষমতায় রেখে দিয়েছে। চিন্তা করে দেখুন, যারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত তাদেরকেই চাপ দিচ্ছে রাম রাজত্ব কায়েম করবে। কিন্তু ভারত কি এটা জানে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে এটাই জানিয়েছে, এই হিন্দুত্ববাদ পরাজিত হবে, ইনশাআল্লাহ তারা পরাজিত হবে। যদিও ভারত মনে করে যুদ্ধের পরিস্থিতি খুব স্বাভাবিক, কিন্তু আমরা এটা খুব ভালো করে জানি কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক। ভারত ইতিমধ্যে দাবি করেছে তুরস্ক বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়েছে পাকিস্তানে। এখানে কি আছে সে সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করা হয়নি। তবে পাকিস্তান ও তুরস্ক কেউই এটাকে অস্বীকার করেনি। তার মানে পাকিস্তানের মাটিতে তুরস্কের কার্গো বিমান এসেছে। তুরস্কের সাথে পাকিস্তানের সামরিক চুক্তি রয়েছে। সামরিক চুক্তির আওতায় পাকিস্তানকে তারা অস্ত্র দিতেই পারে, কারণ তুরস্ক কাছ থেকে ইতিমধ্যে পাকিস্তান বিপুল পরিমাণ অস্ত্রের অর্ডার দিয়েছে গত প্রায় 2-2.5 বছর, 3 বছর, 4 বছর আগে থেকেই। হয়তো সেই সমস্ত অস্ত্রের ডেলিভারি কিংবা তুরস্কের যে নতুন অ্যাটাক ড্রোন থেকে শুরু করে আকেনসি থেকে শুরু করে সব ধরনের সামরিক অ্যাক্সেসরিজ তুরস্ক এখন পাকিস্তানকে দিচ্ছে। তুরস্ক একটা ন্যাটোভুক্ত রাষ্ট্র, তবে এখানে ভারতের জন্য একটা ভয়ের কারণ আছে। ভারতের যতগুলো যুদ্ধ বিমান রয়েছে এগুলো অনেক আগে, কেবলমাত্র রাফায়েল ব্যতীত এগুলো অনেক আগের যুদ্ধ বিমান। ভারতে প্রতি বছর 2-3টা যুদ্ধ বিমান ক্রাশ হয়, মাটিতে আছড়ে পড়ে, ভূপাতিত হয়, কোনো না কোনোভাবে দুর্ঘটনায়
সেটা নষ্ট হয়ে যায়, ভেঙে পড়ে। তাই আধুনিক যুদ্ধ বিমানের দিকে ভারত না ঘুরে ভারত কেন হঠাৎ করে রাফায়েলের পিছনে হাঁটতেছে? এর পিছনে একটা কারণ রয়েছে। ভারত এটা মনে করে যে রাফায়েল সবচেয়ে বেশি অস্ত্র বহন করতে পারে। এই কারণেই ভারতের টার্গেট বিপুল পরিমাণ রাফায়েল সংগ্রহ করা, যার ফলে রাফায়েলের একটা ব্যারিকেড তারা তৈরি করবে। রাফায়েল এমন একটি যুদ্ধ বিমান, নিঃসন্দেহে ইউরোফাইটার টাইফুনের পরেই রাফায়েল অন্যতম একটি সেরা যুদ্ধ বিমান। এটি ফ্রান্সের তৈরি যুদ্ধ বিমান হওয়া সত্ত্বেও ফ্রান্স কখনোই এটি নিয়ে আত্মবিশ্বাস কিংবা আত্ম অহংকার করেনি। ফ্রান্সের কাছে রাফায়েল থাকা সত্ত্বেও ফ্রান্স কিন্তু F-35 ব্যবহার করে। মানে বুঝেন ব্যাপারটা, ফ্রান্সের সর্বাধিক যুদ্ধ বিমান এই রাফায়েল, কিন্তু ফ্রান্স ব্যবহার করতেছে আমেরিকার F-35 যুদ্ধ বিমান। তার মানে কি ফ্রান্স কি রাফায়েলকে প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে? রাফায়েলের বিপক্ষে পাকিস্তান কি দাঁড় করাবে? পাকিস্তানের বর্তমানে যা আছে তার মধ্যে সর্বাধুনিক যুদ্ধ বিমান হচ্ছে J-10C। এটি একটি মাল্টিরোল ফাইটার জেট। যদিও পাকিস্তানের কাছে পঞ্চম প্রজন্মের একটা যুদ্ধ বিমান রয়েছে, কিন্তু J-10C সবচেয়ে বেশি অস্ত্র বহন করতে পারে, যার ফলে পাকিস্তানের যুদ্ধ বিমানের ক্ষেত্রে নাম্বার 1 এবং যুদ্ধ বিমানের নেতৃত্ব দিবে J-10C। এটি এমন একটি যুদ্ধ বিমান, চলুন J-10C সম্পর্কে একটু ধারণা দেই আপনাদেরকে। ভারতের S-400 সিস্টেম রয়েছে, এটা পাকিস্তান খুব ভালো করে জানে। সে কারণেই তার J-10C-কেই এগিয়ে রাখতেছে, কারণ এটি যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে এবং এর মধ্যে এমন কিছু সেন্সর রয়েছে যার ফলে এটি রাডারকে জ্যাবিং করে দিতে পারে। J-10C একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট একটি যুদ্ধ বিমান। এখানে ত্রুটি রয়েছে, এটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান। খালি অবস্থায় J-10C-র ওজন 1750 কেজি। চায়না তার সর্বাধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে রেখেছে চেন্দু J-20, কিন্তু চায়না এটা বলে যে যারা J-10C ব্যবহার করবে, কিংবা চায়নাও J-10C-র বিশাল একটা সমাবেশ তৈরি করেছে, মানে অনেক। কিন্তু চায়না J-10C-র মধ্যে যে সেন্সর বসিয়েছে, রাফায়েলের মধ্যে সেই ধরনের তেমন কোনো সেন্সর নাই। J-10C এমন একটি যুদ্ধ বিমান, এটা পাকিস্তান থেকে একেবারে কলকাতা পর্যন্ত অ্যাটাক করার মতো সক্ষমতা রয়েছে। এটি প্রায় 5600 কিলোমিটার দূরে পর্যন্ত যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে, আবার সেখান থেকে সেই অতি দ্রুত গতিতে ফিরেও আসতে পারে। J-10C-র একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এটা একবার জ্বালানি নেওয়ার পর এটা 5600 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। J-10C নিয়ে ভারতের আরেকটু মাথা ব্যথার কারণ হচ্ছে J-10C-র মধ্যে এমন একটি এয়ার টু এয়ার মিসাইল রাখা যায়, নেওয়া যায়, এর সাথে যুক্ত করা যায়, তা হচ্ছে PL-15E। এটি একটি এয়ার টু এয়ার মিসাইল, যার ফলে যে কোনো যুদ্ধযানকে আকাশে পরাস্ত করতে পারবে। যেহেতু J-10C একটি মাল্টিরোল ফাইটার জেট এবং এর উচ্চ গতি সম্পন্ন, বর্তমান বিশ্বে যতগুলো গতিসম্পন্ন যুদ্ধ বিমান রয়েছে, ফাইটার জেট রয়েছে, তার মধ্যে J-10C উল্লেখযোগ্য। ফ্রান্সের রাফায়েল এটাকে ধাওয়া করলেও এর ধারে কাছে ফ্রান্সের রাফায়েল আসতে পারবে না, কারণ ফ্রান্সের রাফায়েল এমন একটি যুদ্ধ বিমান যেটা বহু পুরনো মানদাত্তা আমলের। PL-15 এই মিসাইলটি, এয়ার টু এয়ার মিসাইলটি প্রায় 4000 কিলোমিটার গতিতে যে কোনো যুদ্ধযান, আকাশযানের উপর হামলে পড়তে পারে। আর এই PL-15-এর মধ্যে দুনিয়া কাঁপানো সেন্সর রয়েছে, অর্থাৎ এটা টার্গেট শনাক্ত করে সে শনাক্তকৃত টার্গেটের পিছনে সে প্রায় 4000 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। তার মানে কি বুঝলেন? পাকিস্তান তার J-10C দিয়ে এবং PL-15 দিয়ে ভারতের আকাশ সীমাকে তছনছ করে দিতে পারে। ভারতের রাফায়েলের যে ব্যারিকেড, সেটাকে ভেঙে দেওয়ার জন্য পাকিস্তান PL-15 মিসাইলকেই সবচেয়ে বেশি ব্যবহার করবে, এতে কোনো সন্দেহ নাই। এতে পাকিস্তান এবং ভারতের মধ্যে আকাশ পথে যদি যুদ্ধ হয়, ভারত নাস্তানাবুদ হয়ে যাবে। ভারত ও পাকিস্তান যুদ্ধে কে জিতবে, কে এগিয়ে থাকবে? উভয় পক্ষ কি এই যুদ্ধে দীর্ঘ টাইম ধরে থাকবে? কোরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে আর 2 মিনিট সময় নিতেছি। আলোকে আজ থেকে 1500 বছর আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের একটা বিশাল অংশ হিন্দুস্তানের বিপক্ষে যুদ্ধ করবে। আমার উম্মতের একটা পাকিস্তান রয়েছে, আফগান রয়েছে, বাংলাদেশ রয়েছে, অপরদিকে হিন্দু রাষ্ট্র কেবলমাত্র ভারত ও নেপাল। তার মানে হিন্দুস্তানের বিপক্ষে আমাদেরকে লড়াই করতে হবে। গাজওয়ে হিন্দ যুদ্ধ, গাজওয়ে হিন্দ যুদ্ধের 3টা পার্ট হবে। ওলামায়ে কেরামদের বক্তব্য, আলেমদের বক্তব্য, গাজওয়ে হিন্দ যুদ্ধের 3টা পার্ট। প্রথম পার্ট, গাজওয়ে হিন্দ যুদ্ধে মুসলিমরা মাইর খাবে। দ্বিতীয় পার্ট, চূড়ান্ত লড়াই করবে মুসলিমরা। এবং তৃতীয় পার্ট, এই পৃথিবীর মানচিত্র থেকে হিন্দুস্তান বলতে আর কিছুই থাকবে না, অর্থাৎ মুসলিমরা বিজয় অর্জন করবে।